পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি আজকের হাড় হিম করা একটি সত্যি ভূতের ঘটনা, গোরস্থানের সেই লাশ। ঘটনাটি আমার এক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। তার ভাষায় আমি নিজের মতো করে গল্পটি শোনালাম। আমি আজ যে ঘটনাটি আজ আপনাদেরকে শোনাবো সেটি আমার মামাতো ভাইয়ের সাথে ঘটা। পেশায় সে একজন মসজিদের মুয়াজ্জিম। আমার মামাতো ভাইয়ের নাম মাছুম। সে থাকে আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। ছেলেবেলা থেকেই আমার সেই মামাতো ভাইটি ভৌতিক ব্যাপারগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না, খুব সাহসী স্বভাবের ছিল। কিন্তু একটা ঘটনা তার সমস্ত জীবনকে ওলটপালট করে দিল। সময়টা ছিল 2009 সালের জুন অথবা জুলাই মাস, রাত্রি 9টা। অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই সেদিন রাতে ঘুমাতে যাচ্ছিলেন সে। আপনারা হয়তো জানেন, গ্রামের 9টা মানে অনেক রাত। শুয়ে পড়ার পর কিছুটা ঘুম ঘুম এসে যায় চোখে, কিন্তু হঠাৎই দরজায় কে যেন নক করল, বেশ জোরে ধাক্কা দিল। সে ভাবল এত রাতে কে। দরজা খুলে দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় সেই লোকটি বলল যে গ্রামে কেউ মারা গেছে, আজ রাতেই সেই মৃত ব্যক্তির দাফনের কাজ করতে হবে। কিছুটা বিরক্ত হয়েই তিনি রওনা দিলেন সেই লোকটির সাথে। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটার অবস্থা খুবই বিভৎস বললেও কম বলা হবে। চেহারাটা শুধু কোনো রকমে বোঝা যাচ্ছিল। জানা যায় ট্রাক চাপা পড়ে মারা গেছে। সাধারণত কোনো বাড়িতে কেউ মারা গেলে পরিবারের লোকজন বেশ কান্নাকাটি করে, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করে। কিন্তু সেখানে তেমনটা দেখা গেল না। প্রথমে খটকা লাগলেও ব্যাপারটা খুব আমলে নিলেন না। সে ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো লাশ আগে থেকেই গোসল করানো ছিল এবং খাটিয়াটা তৈরি ছিল। সুতরাং তিনি ঘটনাস্থলে গেলে লাশ কাঁধে তোলা হয়। খাটের সামনের অংশটা সে ধরল, তারপরে যেতে শুরু করলো স্থানীয় গোরস্থানে। সেখানে যেতে হলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। সে সময়, যে সময়টার কথা বলছি, তখন বৃষ্টির সময় ছিল। ক্ষেতগুলো পানিতে ভরা ছিল। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। সেখানে দিনের বেলাতেই লাশ নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্যের ব্যাপার। রাতে ব্যাপারটা আরও কঠিন হয়ে পড়ল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হ্যারিকেনের আলোতে কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। লাশ বহনের ধর্মীয় নিয়মকানুন ছাড়া এমনিতে কেউ তেমন একটা কথাবার্তা বলে না, কিন্তু আশেপাশের মানুষের নীরবতা তার কাছে মোটেও স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি তার আশেপাশে যারা ছিলেন তাদের সাথে অনেক কথা
জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা তার কথার উত্তর দিলেন না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। উপায় না দেখে তিনি কথা না বলে হাঁটতে লাগলেন। এত কম লোকের উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিক লাগলো। অতঃপর তারা পৌঁছালো গোরস্থানে। রাত তখন বেজে গিয়েছিল প্রায় 11:30। চারপাশটা অন্ধকার, মিটিমিটি জ্যোৎস্নার আলো। পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছে। লাশটা দাফন দেওয়ার পর দোয়া কালাম পড়ল সবাই মিলে। তারপর সবাই রওনা দিল নিজ নিজ গন্তব্যে। কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করল ওর সাথে যে 4-5 জন লোক ছিল তারা কেউ নেই। কিছুটা অবাক হলেও সে ভাবল হয়তো তারা আস্তে আস্তে আসছে বলে তাদেরকে দেখা যাচ্ছে না। মাসুম তার হাতের টর্চটা পিছন দিকে মেরে দেখল কেউ সেখানে নেই। মনের মধ্যে কিছুটা ভয় চলে আসলো। এতগুলো মানুষ কোথায় চলে গেল হঠাৎ করে? সে মনের মধ্যে সাহস জুটিয়ে মনে মনে দোয়া কালাম পড়তে পড়তে সামনের দিকে আগালো। কিছু দূর যাওয়ার পর তার মনে হলো যে তার পিছু পিছু কেউ আসছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখা গেল না। সে আরও তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলো। যখন সে ধান ক্ষেত পার হয়ে গেল তখন পিছনে ফিরে কিছু একটা সাদা পোশাক পরা অববয় দেখতে পেল। ওটা দেখার সাথে সাথেই সে এক দৌড়ে তার বাড়ির দিকে ছুটল আর বাড়ির দরজার সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ল। ওই ঘটনার পরে সে কোনো মৃতদেহ দেখলে অনেক ভয় পেত। তার মনে পড়ে যেত সেই রাতের কথা। হয়তো সেটা কোনো জিন ছিল অথবা অন্য কোনো অজানা শক্তি। তারপর থেকে কখনো সে রাতে একা বের হতো না। সেই রাতের বীভৎস লাশটা এখনও তার চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আর মনে পড়ে সেই কালো রাতের কথা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।